আচ্ছা, এই যে আমাদের চারিপাশে এত এত প্রাণী, এদের এই অসাধারণ বৈচিত্র্যের মধ্যে বিজ্ঞান ঠিক কিভাবে একটা শৃঙ্খলা খুঁজে বের করে? আজকে আমরা ঠিক এটাই দেখব। চলুন সরাসরি ডুব দেওয়া যাক এই রহস্যে, আর জেনে নিই বিজ্ঞানীরা জীবনের এই বিশাল লাইব্রেরিটাকে কিভাবে গুছিয়ে তোলেন। শুধু একবার সংখ্যাটার দিকে তাকান, 15 লক্ষেরও বেশি। হ্যাঁ, এখন পর্যন্ত বিজ্ঞানীরা এতগুলো আলাদা আলাদা প্রাণী প্রজাতি খুঁজে পেয়েছেন এবং শনাক্ত করেছেন। ভাবুন একবার, এটা তো শুধু জানা সংখ্যাটা। আরও কত যে অনাবিষ্কৃত প্রাণী আমাদের অপেক্ষায় আছে তা তো কল্পনারও বাইরে। তো আসল প্রশ্নটা হলো, এই যে লক্ষ লক্ষ প্রাণী, এদের ভিড়ে আমরা একটা অর্থ খুঁজে পাব কিভাবে? কিভাবে বুঝব কে কার সাথে সম্পর্কিত? কিভাবে এদের নিয়ে পড়াশোনা করা সম্ভব? আজকের আলোচনাটা ঠিক এই রহস্য সমাধানেরই একটা চেষ্টা। আচ্ছা, পুরো প্রাণী জগৎটাকে যদি একটা বিশাল অমচন বড় একটা লাইব্রেরির মতো করে ভাবা যায়, আর প্রতিটি প্রজাতি হলো সে লাইব্রেরির এক একটা আলাদা বই, যার আছে নিজের গল্প, নিজের বৈশিষ্ট্য। দেখুন, আসল চ্যালেঞ্জটা কিন্তু শুধু বই গোনা নয়, প্রজাতির সংখ্যা গুণে শেষ করা নয়। আসল কাজটা হলো এমন একটা সিস্টেম বা ক্যাটালগ তৈরি করা, যা জীবনের এই বিশাল লাইব্রেরির জন্য একটা সূচিপত্রের মতো কাজ করবে। ওই সিস্টেমটা ছাড়া তো আমরা এই বিশাল তথ্যের সমুদ্রে হারিয়েই যাব। তো যে কোনো লাইব্রেরিতে ক্যাটালগ করার আগে যেমন বইগুলোর ধরন বুঝতে হয়, ঠিক তেমনি প্রাণী জগৎকে সাজানোর আগেও আমাদের বুঝতে হবে যে এই বৈচিত্র্য আসলে কত রকমের হতে পারে। বিজ্ঞানীরা ব্যাপারটাকে মূলত 3 ভাগে ভাগ করে দেখেন। প্রথমটা হলো জিনগত বৈচিত্র্য। যেমন ধরুন বার্চেলের জেব্রার কথা। ওদের প্রত্যেকের শরীরের ডোরাকাটার দাগ কিন্তু একটু আলাদা হয়। এই পার্থক্যটা আসে ওদের জিনের ভিন্নতার কারণে, আর এটাই ওদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে সাহায্য করে। এরপর আসে প্রজাতিগত বৈচিত্র্য। সোজা কথায় একটা নির্দিষ্ট এলাকায় কত রকমের প্রাণী বাস করে, সেটাই হলো প্রজাতিগত বৈচিত্র্য। যেমন আমাজনের রেইন ফরেস্ট বা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের মতো জায়গাগুলোতে এই বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়। আর 3 নম্বরে আছে বাস্তুতন্ত্রিক বৈচিত্র্য। একটা উদাহরণ দিই, ম্যারিয়ানা ফ্লাইং ফক্স নামের এক ধরনের বাদুড় আছে। স্যামোয়ান দ্বীপপুঞ্জের বহু গাছপালা, পরাগায়ন আর বীজ ছড়ানোর জন্য এই বাদুড়টার ওপর পুরোপুরি নির্ভরশীল। এখন ভাবুন তো, এই বাদুড়টা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে পুরো ইকোসিস্টেমটার ওপর কি মারাত্মক একটা প্রভাব পড়বে। বেশ, বৈচিত্র্যের ধরনগুলো তো বোঝা গেল। এবার চলুন দেখি বিজ্ঞানীরা ঠিক কোন মৌলিক নিয়মগুলো মেনে এই